সমস্ত প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি নোয়াখালী অনলাইন স্কুলকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা করোনার এই ক্লান্তি লগ্নে শিক্ষার্থীদের বাসায় বাসায় শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাতে পারছি। আমি এম.এ. বাতেন, সহকারী শিক্ষক, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময়মূল্য সৃজনশীল 2 নম্বর প্রশ্নটা নিয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে হাজির হয়েছি। গত কয়েকদিন আগে আমরা টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময়মূল্য ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর তৃতীয় অধ্যায়ের 1 নম্বর সৃজনশীলটা আলোচনা করেছিলাম। আজকে নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময়মূল্য, এই অধ্যায়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো 2 নম্বর অঙ্কটা করার আগে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় টুকটাক কিছু বিষয় নিয়ে আলোচনা করে তারপরে আমরা চলে যাব সোজা আমাদের 2 নম্বর সৃজনশীল অঙ্কটাতে। আসো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। বর্তমান মূল্য কি, ভবিষ্যৎ মূল্য কি, বর্তমান মূল্যের সূত্রটা কি, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা কি, চক্রবৃদ্ধিকরণ কি, রুল 72 কি। শিক্ষার্থী বন্ধুরা আমরা সৃজনশীল 2 নম্বর প্রশ্নটা করার আগে একটু আলোকপাত করছি। দেখো এখানে লেখা আছে বর্তমান মূল্য কি। উত্তর বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য আজকের যে বাজার মূল্য বা আজকের যে বাজার মূল্যের গাণিতিক যে রূপ সেটাই হচ্ছে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু। আমি আরও একবার বলছি, বর্তমান মূল্য কি। উত্তর ভবিষ্যতে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য আজকের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়, অর্থাৎ আজকের এই বিনিয়োগকৃত টাকার পরিমাণ নির্ণয় করাই হচ্ছে বর্তমান মূল্য। এরপরের প্রশ্নটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য কি। হোয়াট ইজ ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্যটা কি। উত্তর ভবিষ্যৎ মূল্যটা হচ্ছে বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পরে কত টাকা হবে তার আঙ্কিক যে মূল্য সেটা নির্ণয় করা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। এরপরে দেখো বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা কি। শিক্ষার্থী বন্ধুরা দেখো বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা কি। বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে পিভি সমান সমান এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। আমরা আগেই জানি বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে পিভি সমান সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন। যদি আমরা লিখি এখানে এফভি সমান সমান ফিউচার ভ্যালু, এফ ইউ টি ইউ আর ই ফিউচার, ভি এ এল ইউ ই ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আই তে সুদের হার ইন্টারেস্ট রেট বা সুদের হার, এন তে নাম্বার অফ ইয়ার বছর বা সময়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি শিখলাম। পিভি সমান এফবি ডিভাইডেড বাই 1 প্লাস আই পাওয়ার এন অর্থাৎ বর্তমান মূল্যের সূত্র এটা। এবার আমাদেরকে যদি বলা হয় ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা কি, আমরা কি লিখব শিক্ষার্থী বন্ধুরা দেখো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে এফপি বা ফিউচার ভ্যালু সমান সমান পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। আগের মতো যদি আমরা লিখি এখানে ভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু, ভি আর ই এস ই এন টি প্রেজেন্ট, ভি এ এল ইউ ই ভ্যালু বা বর্তমান মূল্য। এরপরে আইতে ইন্টারেস্ট রেট বা সুদের হার, কিসের হার, সুদের হার। এরপর দেখো এনতে নাম্বার অফ ইয়ার বছর বা সময়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানলাম বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটাও জানলাম। এরপর আমরা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা জানলাম কি, এফভি সমান সমান পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আইতে ইন্টারেস্ট রেট বা সুদের হার, এন দ্য নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা বা সময়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুটো জানলাম। এবার আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণ কি। উত্তর চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া কি বা চক্রবৃদ্ধিকরণ কি। উত্তর চক্রবৃদ্ধিকরণ হচ্ছে সুদ এবং আসলের উপর নতুন করে যে সুদ নির্ধারণ করা হয় তাকে চক্রবৃদ্ধিকরণ বলে। আমি আবার বলছি চক্রবৃদ্ধিকরণ কি, সুদ এবং আসলের উপর যে সুদ নতুন করে নির্ধারণ করা হয় সেটাই চক্রবৃদ্ধিকরণ। এরপরে দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে রুল 72 কি। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে ফলো করো, রুল 72 কি। আমাদেরকে যদি বলা হয় আর ইউ রুল 72 হোয়াট বা রুল 72 কি। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন করো।
শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ফলো করবা। আমাদেরকে যদি বলা হয় রুল 72 কি, উত্তর আমরা জানি ফিনান্স এন্ড ব্যাংকিং এর নিয়ম অনুযায়ী রুল 72 হচ্ছে যদি প্রশ্নে সুদের হার উল্লেখ না থাকে, আমি আবার বলছি তোমরা অবশ্যই মাথায় রাখবা, যদি প্রশ্নে সুদের হার উল্লেখ না থাকে তাহলে বছরকে 72 দিয়ে ভাগ করে সুদের হার নির্ণয় করা হয়। আর এই সুদের হার নির্ণয় করার কলা কৌশলকে কিন্তু রুল 72 বা রুল 72 বলে। তাহলে রুল 72 কি, যদি প্রশ্নে সুদের হার উল্লেখ না থাকে তাহলে 72কে বছরের সংখ্যা দিয়ে ভাগ করে যেই ফলাফল পাওয়া যায় সেটাই হচ্ছে সুদের হার। আর এই পদ্ধতিতে সুদের হার নিয়ম করার কৌশলটাই হচ্ছে রুল 72। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাচ্ছি যাদের সামনে বা যারা আমাদের আজকের এই লাইভটা উপভোগ করছো তারা এখন তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স এন্ড ব্যাংকিং এর তৃতীয় অধ্যায় অর্থাৎ পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠে চলে যাও। পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠায় সৃজনশীল 2 নম্বর প্রশ্নটা কিরকম ছিল, আসো আমরা সেই সৃজনশীল প্রশ্নটা সম্পর্কে আলোচনা করি। ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় তৃতীয় টাইম ভ্যালু অফ মানি অর্থের সময় মূল্য। শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা যারা পাঠ্যপুস্তক নিয়ে বসে আছো, পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার 38 সৃজনশীল 2 অধ্যায় তৃতীয় 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা ছিল এরকম। দেখো, জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইল, কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন। যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ায় উক্ত সময়ের মধ্যে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা আছে। বিষয়টাই নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ক নাম্বার প্রশ্ন, বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো সৃজনশীল 2 নম্বরের ক নম্বর প্রশ্নটা ছিল বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? উত্তর, বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। আমি আবার বলছি, বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের কোন মূল্যকে ভাগ করা হয়? উত্তর, বাট্টাকরণ প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয়। ক নম্বর শেষ। এরপর আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যর পার্থক্যকারী উপাদানটি কি ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা 2 নম্বর প্রশ্নটা ছিল, খ নম্বর প্রশ্নটা ছিল অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি কি? উত্তর, অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি হলো সুদের হার। অর্থাৎ আজকের 1 টাকা কালকের 1 টাকা এক না। আমি এখন 10,000 টাকা ব্যাংকে রাখলাম, 10 বছর পরে কিন্তু বা 5 বছর পরে বা 1 বছর পরে আমার সেই 10,000 টাকা হবে না, এটার সাথে অবশ্যই সুদ যোগ হবে, মুনাফা যোগ হবে। আবার আজকের 1 টাকা আবার 1 বছর আগের 1 টাকা এক না। তাহলে অর্থের বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি কি ব্যাখ্যা করো। উত্তর, অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি হলো সুদের হার। এরপরে দেখো গ নম্বরে আমাদেরকে কি বলছে, গ নম্বরে বলছে পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পদ্মা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব ফরহাদের অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। আমরা এখন এই অঙ্কটা করাবো। গ নাম্বার, তোমরা যারা আমাদের এই ক্লাসটা দেখছো দয়া করে তোমরা বোর্ডের দিকে ফলো করবা বা আমাদের লাইভ ক্লাসটা উপভোগ করবা এবং কাগজ কলম নিয়ে বসে যাবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার প্রশ্নটা ছিল পদ্মা ব্যাংকে বিনিয়োগ। পদ্মা ব্যাংকে বিনিয়োগ, শিক্ষার্থী বন্ধুরা ফলো করো। আমরা জানি, শিক্ষার্থী বন্ধুরা ফলো করো, আমরা জানি FB সমান সমান PV ইন্টু 1 প্লাস I পাওয়ার N। এবার দেখো এখানে যদি আমরা দিই, এখানে ভালো করে ফলো করো, এখানে PV অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য দেওয়া আছে। প্রশ্নে কত? 10 লক্ষ টাকা। দেখো আমরা লিখবো 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। আইতে সুদের হার, আইতে ইন্টারেস্ট রেট, সুদের হার 10%। আমরা লিখবো 10% বা 100/10 বা 0.10। এনতে নাম্বার অফ ইয়ার, বছর সংখ্যা, বছর কয়টা? 10টা। দেখো 10 বছর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি FB সমান সমান PV ইন্টু 1 প্লাস I পাওয়ার N। দেখো এখানে
পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ পরাশ সাহেব বর্তমানে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবেন। আইতে ইন্টারেস্ট রেট বা সুদের হার 10% বা 100/10 বা 0.10। এনতে নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা 10 বছর। এবার আমরা সূত্রে মান বসাবো। দেখো সমানের সমান পিবির মান 10 লক্ষ টাকা, আমরা লিখবো 10 লক্ষ টাকা। ভালো করে ফলো করো। সমানের সমান পিবির মান 10 লক্ষ টাকা, আমরা লিখবো 10 লক্ষ টাকা। 1 যোগ সুদের হার 10% মানে 0.10। এন্ড দ্য নাম্বার অফ ইয়ার, বছর হচ্ছে 10টা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো 10 লক্ষের 10 লক্ষ আমরা লিখে ফেলবো। 1 আর 0.10 যোগ করলে 1.10, 10-এর 10 সমান। শিক্ষার্থী বন্ধুরা দেখো 10 লক্ষের 10 লক্ষ, মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ 1.10কে ইনভার্ট 10 দ্বারা গুণ করলে হয়। 1.10কে ইনভার্ট দ্বারা গুণ করলে 10 বার করলে 1.10কে 10 বার, অথবা ইনভার্ট 10 দিয়ে ক্যালকুলেটারে করলে আমাদের হবে 2.5937424601। এবার 10 লক্ষ টাকা দিয়ে 2.5937424601কে গুণ করলে আমাদের হবে 25,93,742 টাকা 46 পয়সা। এটা লিখবো প্রায়। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের গ নম্বর প্রশ্নটা বলছে জনাব পরাশ সাহেবের পদ্মা ব্যাংকের টাকার পরিমাণ নির্ণয় করো, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। আমরা লিখি, আমরা জানি এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু 10 লক্ষ টাকা, আইতে সুদের হার 10% বা 0.10, এনতে নাম্বার অফ ইয়ার, বছরের সংখ্যা 10টা। আমরা সূত্রে মান বসেছি, পিবির মান 10 লক্ষ টাকা, 1-এর 1, সুদের হার 10% মানে 0.10, এনতে নাম্বার অফ ইয়ার, বছর 10টা। 10 লক্ষের 10 লক্ষ, 1-এ 1 আর 0.10 যোগ করলে 1.10, 10-এর 10, 10 লক্ষের 10 লক্ষ, মাঝখানে কোনো চিহ্ন না থাকলে গুণ 1.10কে 10 বার, অথবা 1.10কে ইনভার্ট 10 দ্বারা করলে 2.5937424601 হয়। এবার এই দুইটা ফিগার আমরা যোগ করবো, অর্থাৎ 10 লক্ষকে 2.5937424601 দ্বারা গুণ করলে 25,93,742 টাকা 46 পয়সা হয়। উত্তর, জনাব পরাশ সাহেব পদ্মা ব্যাংকে বিনিয়োগ করলে 25,93,742 টাকা 46 পয়সা হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা জনাব পরাদের পদ্মা ব্যাংকে আমরা যদি বিনিয়োগ করি 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য, আমরা দেখলাম কত হয়েছে 25,93,742 টাকা 46 পয়সা। এবার বড় গ নম্বরে আমাদেরকে বলছে জনাব পরাশ সাহেবের কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করা উচিত, যুক্তিযুক্ত, বা কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করলে জনাব পরাশ সাহেবের জন্য লাভজনক হবে সেটা দেখাও। আমরা এখন গ নম্বরে চলে যাব, তোমরা সবাই বোর্ডের দিকে ফলো করো। আমরা আগে লিখব, শিক্ষার্থী বন্ধুরা ফলো করো, আমরা লিখব জনাব ফরহাদ সাহেব কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করবেন তা জানতে হলে, ভালো করে ফলো করে শিক্ষার্থী বন্ধুরা, জনাব পরাশ সাহেব কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করবেন তা জানতে হলে আমাদের দুটি বিনিয়োগ সম্বন্ধে জানতে হবে। দুটি বিনিয়োগ সম্বন্ধে জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি আবার বলছি, গ নম্বর প্রশ্নটা বলছি জনাব পরাশ সাহেব কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করলে লাভজনক হবে। আমরা লিখব জনাব পরাশ সাহেব কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করবেন তা জানতে হলে আমাদের দুটি বিনিয়োগ সম্বন্ধে জানতে হবে। এবার দেখো আমরা লিখব জমিতে বিনিয়োগ। ভালো করে ফলো করো, স্ত্রীর কথা মতো যদি জমিতে বিনিয়োগ করে, আমরা লিখব জমিতে বিনিয়োগ। যদি তিনি জমিতে বিনিয়োগ করেন তাহলে দেখো 8 বছরে পাবেন দ্বিগুণ এবং অতিরিক্ত 2 লক্ষ টাকা সমান। এতে দেখো জমিতে বিনিয়োগ করলে জনাব পরাশ সাহেব প্রশ্নে দেওয়া স্যাক্রেটিক বাই দ্য কোশ্চেন, এখানে লেখা আছে যেখানে 8 বছরে জমির মূল্য দ্বিগুণ হয়, উক্ত সময়ের মধ্যে জমি থেকে
অতিরিক্ত 2 লক্ষ টাকা আয় নিশ্চিত আছে, তাহলে আমরা লিখবো 8 বছরে পাবেন দ্বিগুণ এবং অতিরিক্ত 2 লক্ষ টাকা মোট পাবে। এই যে দেখো 10 লক্ষ টাকা জমিতে বিনিয়োগ করলে 8 বছরে পাবেন দ্বিগুণ যোগ অতিরিক্ত পাবে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। তাহলে দেখো 10 লক্ষ টাকার 2 গুণ 20 লক্ষ টাকা যোগ অতিরিক্ত পাবে 2 লক্ষ, তাহলে মোট হয়েছে কত? 22 লক্ষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যদি জনাব পরাশ সাহেব জমিতে বিনিয়োগ করে 8 বছরে পাবে দ্বিগুণ এবং অতিরিক্ত 2 লক্ষ টাকা সহ 8 বছরে পাবে 10 লক্ষ টাকার দ্বিগুণ যোগ অতিরিক্ত 2 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকার 2 গুণ 20 লক্ষ টাকা অতিরিক্ত 2 লক্ষ টাকা সহ মোট পাবে 22 লক্ষ। এবার আমরা দেখবো ব্যাংকে বিনিয়োগ, এদিকে ফলো করো তোমরা। ব্যাংকে বিনিয়োগ, ব্যাংকে বিনিয়োগ আমরা জানি এফডি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। শিক্ষার্থী বন্ধুরা আমরা আগের মতো দেখাই, এইখানে পিবি সমান এখন ব্যাংকের লাগবে 10 লক্ষ টাকা, পিবি সমান সমান 10 লক্ষ টাকা, আইতে সুদের হার 10% বা 0.10, একটা নাম্বার অফ ইয়ার কয় বছর? 8 বছর। কয় বছর? 8 বছর। আমরা মান বসাবো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সমান পিবির মান 10 লাখ, আমরা লিখবো 10 লাখ, 10 লক্ষ 1 যোগ 10% মানে 0.10 ইনভার্ট 8 সমান 10 লক্ষের 10 লক্ষ, 1 আর 8 1 আর 10 যোগ করলে 0.10 ইনভার্ট 8 সমান 10 লক্ষের 10 লক্ষ। মাঝখানে কোনো চিহ্ন না থাকলে 1.10কে 8 দ্বারা ইনভার্ট করলে হয় 2.143588881। এবার দেখো 10 লক্ষকে 2.143588881 দ্বারা গুণ করলে হয় 21,43,588 টাকা 81 পয়সা। আমরা সিদ্ধান্তে চলে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুরা আমরা একবার পড়ে দিচ্ছি, আমাদেরকে গ নম্বরে বলছে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব পরাশ সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো বা জনাব পরাশ সাহেব কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করবে সেটা আমাদেরকে জানাতে বলছে। আমরা লিখছি এতে দেখো, প্রথম থেকে দেখো, জনাব পরাশ সাহেব কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করবেন তা জানতে হলে আমাদের দুটি বিনিয়োগ সম্বন্ধে জানতে হবে। আমরা লিখছি জমিতে বিনিয়োগ 8 বছরে পাবেন দ্বিগুণ এবং অতিরিক্ত 2 লক্ষ টাকা, তাহলে 10 লক্ষ টাকার 2 গুণ 20 লক্ষ টাকা অতিরিক্ত 2 লক্ষের 2 লক্ষ, 20 লক্ষ আর 2 লক্ষে 22 লক্ষ। এটা হচ্ছে জমিতে বিনিয়োগ করলে তিনি 8 বছরে পাবেন 22 লক্ষ টাকা। এবার যদি তিনি এই 8 বছরের জন্য এই টাকাটা ব্যাংকে বিনিয়োগ করেন, তাহলে ব্যাংকে বিনিয়োগ আমরা জানি এফবি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। পিবির মান 10 লক্ষ, 1 এর 1, সুদের হার 10% মানে 0.10, এন্ড দ্য নাম্বার অফ ইয়ার বছর 8টা, 10 লক্ষের 10 লক্ষ, 1 আর 0.10 1.10 কে ইনভার্ট 8 দ্বারা গুণ করলে 2.143588। এবার আমরা 10 লক্ষকে 2.14358881 দ্বারা গুণ করলে 21,43,588 টাকা 81 পয়সা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, জমিতে বিনিয়োগ করলে হবে 22 লাখ, জমিতে বিনিয়োগ করলে পাবে 22 লাখ, আর যদি তিনি ব্যাংকে বিনিয়োগ করেন তাহলে 21,43,588 টাকা 81 পয়সা পাবে। অর্থাৎ আমরা জানি তাহলে কোন জায়গায় লাভ বেশি, পরাশ সাহেব জমিতে বিনিয়োগ করলে পাবে 22 লক্ষ, আর যদি ব্যাংকে রাখে 21,43,588 টাকা। তাহলে আমরা অবশ্যই ধরে নিব যেন পরাশ সাহেবের জন্য জমিতে বিনিয়োগ করা উচিত। এবার আমরা সিদ্ধান্তে চলে যাব সরাসরি, একটু ফলো করো তোমরা, ভালো করে ফলো করো। আমরা সিদ্ধান্তে চলে যাব। সিদ্ধান্ত, আমি মনে করি জনাব ফরহাদ সাহেবের জন্য জমিতে বিনিয়োগ করাই উচিত, কারণ সেখানে তিনি
বেশি পাবেন সেখানে তিনি, দেখো আমি মনে করি জনাব ফরাজ সাহেবের জন্য জমিতে বিনিয়োগ করা উচিত, কারণ সেখানে তিনি বেশি পাবেন। কত বেশি পাবেন দেখো, 22 লক্ষ বিয়োগ 21,43,588 টাকা 81 পয়সা সমান কত হয় দেখো, 21,000 56,411 সমান 56,411 টাকা 19 পয়সা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে আসছি, সিদ্ধান্তে চলে আসছি। আমি মনে করি জনাব ফরাজ সাহেবের জন্য জমিতে বিনিয়োগ করাই উচিত, কারণ সেখানে তিনি বেশি পাবেন। 22 লক্ষ বিয়োগ 21,43,588 টাকা 81 পয়সা সমান 56,411 টাকা 19 পয়সা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয় অধ্যায়ের 2 নম্বর অঙ্ক, সৃজনশীল 2 নম্বর অঙ্কটা তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খানুরূপে আলোচনা করছি। আমরা ছোট গ করলাম, বড় গ করলাম। বড় গতে বলা হচ্ছে জনাব ফরাজ সাহেবের অর্থ বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি বা কোথায় করলে তিনি বেশি লাভজনক হবেন। আমরা দেখলাম যদি জনাব ফরাজ সাহেব জমিতে বিনিয়োগ করেন তাহলে 8 বছরে পাবে 22 লক্ষ টাকা। পক্ষান্তরে তিনি যদি ব্যাংকে বিনিয়োগ করেন তাহলে তিনি পাবেন 21,43,588 টাকা 81 পয়সা। সুতরাং জমিতে বিনিয়োগ করলে পাবে 22 লক্ষ, আর যদি ব্যাংকে বিনিয়োগ করেন তিনি পাবেন 21,43,588 টাকা 81 পয়সা। সুতরাং জমিতে বিনিয়োগ করলে তিনি বেশি লাভ পাবেন, পক্ষান্তরে তিনি যদি ব্যাংকে বিনিয়োগ করেন তাহলে কম পাবেন। সুতরাং আমরা চূড়ান্তভাবে এই কথা নিশ্চিত এবং হলফ করে বলতে পারি জনাব ফরাজ সাহেবের জন্য জমিতে বিনিয়োগ করাই অধিক যুক্তিযুক্ত। কেন? কারণ সেখানে তিনি টাকা বেশি পাবেন। কত বেশি পাবেন? 56,411 টাকা 19 পয়সা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই লাইভ ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা এবং কমেন্ট করবা। ফিনান্স এন্ড ব্যাংকিং এর কোন কোন অধ্যায়, আশা করি এই কয়েকদিনে ফিনান্স এন্ড ব্যাংকিং এর তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের অনেকগুলো অঙ্ক আমি তোমাদের সামনে নিয়ে এসে হাজির হলাম এবং ক্লাস করিয়েছিলাম। এরপরেও যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের এই লাইভ ক্লাসটা উপভোগ করছো তোমরা অবশ্যই কমেন্ট করবা কোন ক্লাসটা করালে বা কোন অধ্যায়ের তোমাদের সমস্যা আছে সেই অধ্যায়ের উপরে আমরা পরবর্তী ক্লাসটা করব। ঠিক ততক্ষণে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, পরিবারের খেয়াল রাখবা, অবশ্যই মাস্ক পরিধান করে বাসা থেকে বের হবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি এম এ বাতেন, সহকারী শিক্ষক, নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। আল্লাহ হাফিজ।